আজকে আমরা এসেছি বাংলাদেশের প্রধান শিল্পী, ছবি আঁকার শিল্পী এবং আমাদের মাস্টার পেইন্টারদের একজন এবং মাস্টার শিক্ষাগুরু, যারা শিল্পের গুরু, রফিকুন নবী, তার কাছে। এবং শিল্পী রফিকুন নবীর পাশে আমরা সবাই জানি যে কার্টুনিস্ট রণবী একই ব্যক্তি, আবার ছড়া লেখা, রম্যরচনা লেখা, স্মৃতিকথা বই, ভ্রমণ কাহিনী লেখা, সব মিলিয়ে আমি বলবো যে বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতির জগতে একজন উজ্জ্বলতম নাম রফিকুন নবী, আমাদের পথিকৃৎ শিল্পী। প্রথমেই স্যারকে বলি, 1943 সালের 28শে নভেম্বর আপনার জন্ম। এটা কি স্যার চাঁপাইনবাবগঞ্জে? চাঁপাইনবাবগঞ্জ। আপনার বাবা রশিদুন নবী, উনি পুলিশ অফিসার ছিলেন। ঠিক। তারপর আপনি কত বছর বয়সে চাঁপাইনবাবগঞ্জ ছাড়লেন? ওইভাবে বলতে গেলে যে ছেড়ে দিয়েছি এটা বলা যাবে না। এখন আছে? আছি, প্রায়শই যাই, যাওয়া আসা করি। তবে নিভৃতে যাই, নিজের যেটুকু নিজেদের পারিবারিক একটা রয়েছে, ছোটোখাটো ঘরবাড়ি, সেখানে যাই, একটু বিশ্রাম, তারপরে চলে আসি। খুব কাউরির সাথে যে মেশামেশি আছে তাও না, কিন্তু রেগুলার যাতায়াত। কিন্তু আপনার শৈশব যে কাটলো পুরনো ঢাকায়, হ্যাঁ, সেটা বদলির চাকরি ছিল বাবার। হ্যাঁ, এই বদলির চাকরির কারণে আসলে পুরানো ঢাকায় থিত হলাম 52 সালের মাঝামাঝি 9 বছর বয়সে। হ্যাঁ, তখন মানে ঢাকা শহরে কি বলে, ঢাকা শহর তখন ওই ভাষা আন্দোলনের ঠিক পরবর্তী সময়টা একটা উত্তাল অবস্থার মধ্যে রয়েছে। ওই সময় আমরা বাইরে থেকে আসলাম, এখানে আগস্ট কিংবা সেপ্টেম্বরে এসে ঢুকলাম। তারপরে তো সেই যে ঢুকলাম ঢাকায়, ওইটা ফাইনাল হয়ে গেল। তারপর 1952 সালের বা 54 সালের বা 50-এর দশক, 60-এর দশকে ঢাকা শহরের, আমার তো কাছে মনে হয় যে খুব সুন্দর শহর ছিল তখন। হ্যাঁ, ছোট্টখাট্ট শহর। এটা আমরা তো ঢাকা বলতে তখন একটা অন্য ধরনের ফিলিং ছিল আমাদের। আমরা পোস্তাগোলা থেকে সাইকেল চালিয়ে নবাবগঞ্জ পর্যন্ত, নবাবগঞ্জ মানে লালবাগ নবাবগঞ্জ, এই হাজারীবাগের এই পর্যন্ত আসতে এবং ফেরত যেতে 47 মিনিট লাগতো সাইকেলে। এইটা আমরা রেগুলার এই ঘটনাটা করতাম ছোটোবেলায়, এই 7-8-এ পড়ার সময়। এটা ছিল মানে এতই ছোট এদিকে, আর আড়াআড়িতে উত্তর দক্ষিণে তো আরও ছোট। নবপুরের রেলগেট এইখানে শেষ, মানে টিকাটুলি, হাটখোলা এদিক দিয়ে এসে এইখানে শেষ। এদিকে SM হলটা শুধু রেল লাইনের এই পারে চলে এসেছিলো, চললো এদিক দিয়ে হাতিরপুল হয়ে রেল লাইন দিয়ে ভাগ করে পুরান ঢাকা, আর রেল লাইন ভাগ করে নতুন শহর তৈরি হচ্ছে তখন ধীরে ধীরে সব। তো ওই পর্যায়ে আমি তখন ঢাকায় রয়েছি। আর এই যে বাবার যে বদলির চাকরি, এইটা আমার জন্য খুব একটা মজার সময় কেটেছে এই বলি এখন, এবং সেই অভিজ্ঞতাগুলো এখন অনেক কিন্তু আমার কাজে দেয়। সেটা হলো যে এক এক থানায়, উনি তো ওই যে OC দিয়ে শুরু করেছিলেন, তো এক এক থানায় যেতেন যে সেইখানকার ল্যান্ডস্কেপ, সেইখানকার মানুষ, সেইখানের ফুল ফসল, এটা সেটা, ওইগুলো কিন্তু অদ্ভুত। এই চেঞ্জেসগুলা এমনি আপাত দৃষ্টিতে আমরা বুঝি না, কিন্তু কাছাকাছি থানা। মনে আছে যে কোন কোন জেলায় গেলেন? হ্যাঁ, প্রথম ছিলাম ইসেতে, রাজশাহীতেই, ওনার চাকরির শুরুতে। আমার জন্ম ওনার চাকরি প্রায় কাছাকাছি সময় ছিল আর কি। তো এইখানে ছিলাম রাজশাহীর ইসেতে, রাজশাহীর পাশে পবা থানায়, এটা একটু একটু মনে আছে। তারপরে গেলাম সিংড়া থানায়, এটি চলন বিলের উপরে। চলন বিল, পানি ভরা, বিরাট বিরাট মাছ হতো, অনেক বড়। এই কিছুদিন আগেও আমি 2-1 বছর আগে ওইখান দিয়ে পাস করছিলাম, নতুন রাস্তা হয়েছে, ওইখান দিয়ে পাস করে যাচ্ছি, হঠাৎ দেখি যে এটা সিংড়া থানা।
থানার মধ্যে, থানার কাছাকাছি। ওইখানকার যে ল্যান্ডস্কেপ, ওইখানকার মানুষগুলো, সেগুলো দেখেছি। জীবজন্তু, ওই বড় বড় গুইসাপ ঘুরে বেড়াতো ইসের মধ্যে, থানার মধ্যে। তো যাই হোক, এইরকম সব জায়গায়, সিংড়া থানায় ছিলাম, তারপর সেইখান থেকে বদলি হয়ে চলে আসলাম ফতুল্লায়। ফতুল্লার থেকে তখন এই যে ফতুল্লাতে যখন ছিলাম তখন দেশ ভাগ হচ্ছে 47-এর ইসেতে। ও 47-এই আপনি ফতুল্লায় চলে এসেছেন? হ্যাঁ। তো তখন ওই পাকিস্তান হলো আর কি। তো ওই সময় খুব দেখি যে খুবই ছোট, অত তো মনে নাই, খণ্ড খণ্ড মিছিল বেরোয়, ওই যে লড়কেলেঙ্গে পাকিস্তান ইত্যাদি হওয়ার আগ মুহূর্তে, এইগুলো সব শুনতাম। আর খালি ওই দেশাত্মবোধক সব গান টান হতো তখন। আর সিরাজউদ্দৌলা নাটক, ওই বাংলা বিহার উড়িষ্যার ওই যে ইসের, ওইটা শচীন গুপ্তের ওই নাটক, জীবন প্রথম ওই নাটকটা আমি দেখি। যে সব পাত্র এইগুলাকে দেখলাম লুঙ্গি পরা, তারা সব সব হয়ে গেল। যাই হোক, ওইখানকার স্মৃতি। ওইখান থেকে ট্রান্সফার হয়ে চলে গেলেন লৌহজং বিক্রমপুরে, সেইখানকার স্মৃতি। ওইখানকার বড় স্মৃতি হলো যে ওই 50-এর যে হলো একটা ওই দাঙ্গা না ভূমিকম্প আসামে, এইসব এলাকা নিয়ে। সেই সময় এইখানেও কিন্তু বড় ভূমিকম্প হয়েছে। তো সেই পুরা মাটি কাঁপছিল, এবং বাসার সামনে যে বড় দিঘি ছিল একটা, সেইটার পানি সেই সমুদ্রের পানির মতন উতলে উঠে একদম চারদিকে চলে যাচ্ছে। আর মাছ, ওই কাপাকাপির মধ্যে মানুষজন সব মাছ ধরতে ব্যস্ত, ওইখান থেকে মাছ বেরিয়ে। এইগুলো খুব আনন্দের মজা ছিল। অনেক, এগুলো তো বললে অনেক ডিটেলে যাওয়া যায়, এক একটা জায়গা নিয়েই অনেক কিছু বলা যায়। ওইখানে থাকলাম, ওইখান থেকে লেখাপড়া দ্বিতীয় শ্রেণী থেকে শুরু হলো। প্রথম শ্রেণী শুরু হয়েছিল আবার ইসেতে, এই ফতুল্লায় আদর্শ লিপি টিপি দিয়ে। লৌহজংয়ে। হ্যাঁ, লৌহজংয়ে দ্বিতীয়। পুরনো ঢাকায় এসে কোন ক্লাসে ভর্তি হলেন? এইখানে এসে ক্লাস 4-এ ভর্তি হলাম। কোন স্কুলে স্যার? 50, ওই যে পগোজ হাই স্কুল, সেটাকে আগে বলা হতো পগোজ ইংলিশ হাই স্কুল, হাই ইংলিশ। তাহলে আপনাদের শিক্ষার মাধ্যম কি ইংরেজি ছিল? না, এটা বোর্ডের এই ছিল যা, তখন ইস্ট পাকিস্তান। আপনার ছবি আঁকাটা কি তখনও চলতো? ওইটা তো ছেলেবেলা থেকে। আবার বাবা ছবি আঁকতেন, পুলিশ, কিন্তু ওনার তো আর্ট কলেজে যাওয়ার ভর্তি পরীক্ষায় পাস টাস করা ইসেতে কলকাতা, ওইখানে ভর্তি হবে। সেই সময় তার বাবা মারা গেলেন, মানে আমার দাদা। তাতে সব ওলট পালট হয়ে গেল। উনি আর ভর্তি হতে পারলেন না। একমাত্র ছেলে তো, কে করবে না করবে মানে সংসারে। তো আমার দাদি, তার একমাত্র ছেলে, এই একটা হচপচ লেগে গেল। তো সেখানে আর ভর্তি হলো না। তখন কোটা সিস্টেম ছিল, যে বাবা যদি মানে হয়, পুলিশ অফিসার হয়, তো তার মৃত্যুতে ছেলে পুলিশ হতে পারে। তো আবার বাবা দিব্যি সেই কোটা সিস্টেমে চাকরিতে চলে গেলেন। জীবনে মস্ত বড় মানে আপনার দাদাও পুলিশ? আমার দাদাও পুলিশ। আমার বাড়ির নামই হলো যে দারোগা, পুলিশ বাড়ি, দারোগা বাড়ি। সবাই এসপি টেসপি হয়ে তারপরে বড় সড়ো হয়ে রিটায়ার করলো, কিন্তু দারোগা নাম কিন্তু তখন দেয় না, ওইটা কিন্তু ওইটার নামই দারোগা বাড়ি। যাই হোক, এইরকম অবস্থার মধ্যে উনি আবার ছবি আঁকতেন, এবং সুন্দর ছবি আঁকতেন। এই ছবিগুলো তার। তো সেই ছবি তাকে আঁকতে দেখতাম। আমার লেখাপড়া শুরু যখন হলো, উনি ফতুল্লায় একটা ছোট প্রাইমারি স্কুল ছিল, সেইখানে যাতায়াত করি। তখন উনি দিল, স্লেট পেন্সিল কিনে আনলো, আর আদর্শ লিপি একটা বই। কারণ স্লেট পেন্সিলে উনি বসে এই যে স্বরেও লেখার সাথে আবার অজগরটা এঁকে দিতেন। এই যে দেখো অজগর, এটা সাপ, এটা আর এই যে ওই আঁকাগুলো দেখতাম। স্বরেও তো
কোনো ম্যাটারই করে না, ছবিগুলো দেখতাম। এইভাবে আস্তে আস্তে তার কাজের উপরে, আমি তো আর কোনো শিল্পীর কাজ তখনও তো আর দেখিনি। ছোটোবেলায় মনে হয় 6-7-এ পড়ার সময় থেকে জগৎটাকে চেনার একটা সুযোগ হয়েছিল। এই ইসের কী বলে শিল্পকলা, যে ছবি আঁকা টাকা, এগুলা তখন থেকে জানি। তখন ক্লাস 5 টাইপে পড়ি, এই সময় থেকে জানি যে আর এই ছবি অনেকে, সেটা ছিল বর্ধমান হাউসে একটা, তখন তো ঢাকায় রয়ে গেছি। বর্ধমান হাউসে একটা অল পাকিস্তান আর্ট এক্সিবিশন হয়েছিল আর্ট কাউন্সিলের পক্ষ থেকে। বর্ধমান হাউস মানে বাংলা একাডেমি। হ্যাঁ, ওইটাকে আমরা বলতাম নুরুল আমিনের বাড়ি, মানে চিফ মিনিস্টারের বাড়ি ছিল। পরে ভাষা আন্দোলনের ইসের পরে তিনি সরে গেলেন অন্যত্র, বাড়িটায় তখন খালি। তখন রাইটার্স গিল্ড এগুলো সব ছোটোখাটো করে করে শুরু হয়েছিল, আর বাংলা একাডেমি তখনও হয়নি। ওই সময় একটা আর্ট এক্সিবিশন বিশাল, তখন আমার বাবা নিয়ে গিয়েছিল এই আর্ট এক্সিবিশন দেখতে। তখন ক্লাস 4-5-এ ক্লাস 5-এ পড়ি। দেখে তো তাজ্জব, যেটা এই ছবি আসলে এইগুলো তো কীভাবে আঁকলো, কেমন করে আঁকলো, এত বড় বড় ছবি হয়। তো ওইটা একটা কিন্তু আবার একটা বড় ঘটনা। তো এগুলা যদি ওই যে সবাই বলে ইন্সপিরেশনস ইত্যাদি কথা বলে না, এইগুলা এক একটা ছোট ছোট ব্যাপার, যেগুলা মানে অজান্তে আমি মনে করি যে আমি যে ওগুলো দেখে সেই দিনই প্রতিজ্ঞা করে ফেলবো যে এই যে আমি আর্টিস্ট হবো, এমন তো আর হয় নাই। দেখলাম, ভালো লাগলো, বাড়িতে বসে গিয়ে আবার ওগুলো যে আঁকার চেষ্টা, ক্যাটালগও বেরিয়েছিল, আর সেই ক্যাটালগ ছিল আমার কাছে। কিছুদিন পর আর ইদানিং কার আর দেখতে পাই না। সেইটা ছিল একটা মাইল পোস্ট। বাবার এই স্লেটে লেখা আঁকা দেখানো, এইটা একটা মাইল পোস্ট। এইগুলোর থেকে থেকে আস্তে আস্তে তারপরে স্কুলে স্কাউটিং করা, সেখান থেকে দেয়াল পত্রিকার দায়িত্ব, তারপরে পাড়ায় দেয়াল পত্রিকা বেরোতো, সেটার দায়িত্ব, পুরোটা লেখা, পুরোটা হাতে লেখা। ওই সুযোগে নিজের কিছু কিছু ছড়া, কিছু কিছু গদ্য নিজে ঢুকিয়ে দিতাম। মানে আমি তো সম্পাদক, আমার তো অনেক পাওয়ার। এইরকম ছিল। তা আমাদের পরবর্তীতে আমি যে পাড়ায়, স্কুলে শিক্ষকদের মধ্যে কেউ ছিলেন? স্কুলের শিক্ষকদের মধ্যে তো সবচেয়ে মজা হলো আমাদের ড্রয়িং ক্লাস নিতেন মৌলভী স্যার। উনি আরবি পড়াতেন, উর্দু, তারপরে ড্রয়িং ক্লাসটা নিতেন নিজে ইসেতে, কী বলে ওই বোর্ডে এঁকে দিতেন, বলে এটা আঁকো। উনি কিন্তু সবসময় বলতেন, ছোটোখাটো মানুষ, মৌলভী স্যার হলেই যেটা মানে চোখে ভাসে সেরকমই আর কি, একটু দাঁড়ি, খুব যে বয়স তাও না। তো উনি এইটা ওই যে আমাকে খুব কী বলে দিতেন, উৎসাহ দিতেন যে তুই করিস, আর্ট কলেজে ভর্তি হবি। তো ওনার, আমি তখন আর্ট কলেজ চলে যেগুলো নিয়ে খুব জানিও না, বুঝিও না। তো যে এই সব নানান অভিজ্ঞতা, একটা মিশ্র একটা ঘটনা আছে আর কি। আমার মনে হয় যে এইগুলো এক একটা হয়তো পরবর্তীতে তো আমার ইচ্ছার চাইতেই হয়ে গেল, বাবার ইচ্ছা বেশি। উনি বলে যে তুই ম্যাট্রিকটা খালি ক্রস কর, তারপর তোকে আর্ট কলেজে ভর্তি করে দেবো। আমি তো মনে মনে খুশি, যাক বাবার অপূর্ণ স্বাদ আপনাকে দিয়ে পূর্ণ করানোর একটা চেষ্টা, এটা আমাদের সবার আমারই থাকে। তাই যেটা নিজে করতে পারি নাই, সত্যি তাই হয়তো। কারণ উনি এরপরে ওই চোখে চোখে রাখতেন, মানে আর্ট কলেজে ভর্তি হওয়ার পরে, যে তখন তো আর্ট কলেজ ভর্তি হওয়ার সব চতুর্দিকে আত্মীয় স্বজন কিন্তু তাকে থাকা, যে ছেলেটাকে এইদিকে দিল। আমাদের বন্ধু বান্ধবরা সবাই, কেউ নটরডেমে চলে গেল, কেউ ঢাকা কলেজে চলে গেল, কেউ জগন্নাথে চলে গেল। আমারও সেই রকমই হওয়ার কথা, সবাই তাই জানে। ওগুলো বাদ দিয়ে এমন একটা লাইনে গেলাম যেটা মানে কী বলবো, যে
আনএক্সপেক্টেড অন্য মানুষের কাছে, একটু প্রথাগত নয়, প্রথাগত নয়। তারপরে তো যাই হোক গতানুগতিক। তো সেইটা তো আমরা শুরু করে দিলাম। বাবা চোখে চোখে রাখতেন, মানে হলো যে এই চতুর্দিকে মানুষের একটা চোখ আছে, তো নজরে রাখে যে ছেলেটাকে এই যে কি ডিরেল যেন না হয়ে যায়, ডিরেল লাইনেই দিয়েছে, এটাই মানুষের ভাবনা। এটা একটা হলো, না চাকরি আছে, না কিছু আছে, না ভূত ভবিষ্যৎ। হ্যাঁ স্যার, আমি আমাদের ছোটবেলায় আমাদের স্কুলের আব্বা প্রাইমারি স্কুলের পিটিআই এর সুপারিনটেন্ডেন্ট, ওইখানে একটা ম্যাগাজিনে বের হলো, তো আর্টিস্ট মানে হচ্ছে যে একটা নোংরা লম্বা পাঞ্জাবি থাকবে, পায়জামা থাকবে, হয়তো পেরেক বিদ্ধ একটা চপ্পল থাকবে, একটা ঝোলা থাকবে, এবং মানে খুবই এলোমেলো জীবন থাকবে। এই জন্য আমি যখন ছোটবেলায় ছবি আঁকতাম, আমার আব্বা যদিও উৎসাহিত করতেন, কিন্তু আম্মা খুবই বাধা দেওয়ার চেষ্টা করতেন যে তুমি যদি এটা করো তাহলে যে এরকম হবা কিন্তু। হ্যাঁ ঠিকই, কারণ এই ভাবনাটা কিন্তু আমারও ছিল। এটা কিন্তু খুব না, মানে অবাক করা ঘটনা না, তখন এইটাই প্রচলিত ছিল। আমিও ভাবতাম, আমার একটা ধারণা ছিল যে আর্টিস্ট হতে গেলে এরকম পাঞ্জাবি পরবে, তারপরে ওই রিং ফ্রেমের চশমা থাকবে, ডুলু ডুলু চোখ, যেদিকে তাকিয়ে থাকবে তো থাকবেই, কোনো নাই, মানে অদ্ভুত ধরনের মানুষ। তারপরে একটু ময়লা সয়লা থাকবে, চুল উস্কো খুস্কো। কিন্তু আর্টিস্ট যে এই হেভি স্মার্ট এবং শিয়ানা, এইটা কিন্তু চারুকলায় আর্ট কলেজে ভর্তি হওয়ার পরে সবাই স্মার্ট। শিক্ষক হিসেবে তো সব আমাদের মহর্ষিদেরকে একদম, আমার ওইটা একটা ভাগ্য আমার, যে শিল্পাচার্য জয়নুল আবেদিন থেকে শুরু করে একদম মস্ত মনোয়ার পর্যন্ত সবচেয়ে জুনিয়র যিনি, সবাইকে শিক্ষক হিসেবে পেয়েছিলাম। তো মানে শফিউদ্দিন আহমেদ, তো কামরুল হাসান, তো এই যে আমিনুল ইসলাম, মোহাম্মদ কিবরিয়া, সবাই। তো এইটা একটা বড় পাওয়া আমার জীবনে। তারপরে তো যাই হোক, মানে আর্ট কলেজের জীবনের আগের ঘটনাই ছিলাম বোধহয়। সেটা হলো যে ওই যে স্কুলে যে দেয়াল পত্রিকা, সেটাতে দুইটা দিক আমার ভালো লাগতো। এক হলো যে লেখালেখি সংক্রান্ত ব্যাপার, বড় বড় লেখকরাও কিন্তু লিখেছে ওই দেয়াল পত্রিকা, আমাদের দেয়াল পত্রিকায়, বিশেষ করে পাড়ারটা। আমি যে পাড়ায় থাকতাম সেই পাড়া একেবারে মানে তখনকার কোন পাড়া? নারিন্দা পাড়ায় নামি দামি মানুষদের বসবাস। ওখানে তোফাজ্জল হোসেন মিয়া, তার বাড়ি ওখানে, আনোয়ার হোসেন মঞ্জুদের বাড়ি, নাসিরুদ্দিন সাহেব আমাদের, তারপরে নূরজাহান বেগম, তারা সওগাত এবং বেগম পত্রিকা, তাদের বাড়ি সেখানে। দাদা ভাই ওনাদের জামাতা, তিনিও থাকেন ওইখানে। তারপরে আলমতি শরফুদ্দিন, তাদের বাড়ি জাস্ট আমার বাড়ির অ্যাডজাসেন্ট। এইরকম পুরা সবাই একটা বিশাল এই ক্ষেত্রে খুব বনেদি পাড়া, তাদের সান্নিধ্যে ছিলাম, ওঠা বসা। তাদের কাছ থেকে লেখা আনতে পারতেন। হ্যাঁ, তারা সব উপদেষ্টা। ওই দেয়াল পত্রিকা, অভিযাত্রিক পত্রিকার নাম মনে আছে আমার। অনেক ক্ষেত্রে যে ইলাস্ট্রেশন করা, তারপরে একটু গ্রাফিক ডিজাইনের দিকে ওই ইসেকে সাজানো, এটাকে, তারপরে মানে ডিজাইনিং পত্রিকার, এই সব কিছু দায়িত্ব পাওয়াতে নিজে তৈরি হওয়ার একটা ঘটনা ভিতরে ভিতরে চলছিল বাল্যকালে। সেটা আর্ট কলেজে যাওয়ার পরে দেখি যে এটা তো বিশাল জগৎ। কিন্তু ওই জগতে যে ঢুকলাম, ওই পুরানা জগৎটা কিন্তু আমাকে হেল্প করেছে নিশ্চয়ই। সেইটা এইভাবে একটা, সবসময় বলি যে একটা মজার ভিতর দিয়ে আসা। এমনি স্যার, আর্ট কলেজে আপনার একাডেমিক রেজাল্ট ভালো ছিল? এটা একটা মজার। আমি তো ভর্তি পরীক্ষা খুব ভালো রেজাল্ট করে ভর্তি হয়েছি। তারপর ফার্স্ট ইয়ারে
ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠলাম, ফার্স্ট হলাম। হওয়ার পরে ফার্স্ট ডিভিশনে ফার্স্ট ইত্যাদি সব খুব ভালো ছাত্র। সাথে সাথে আমরা ওই যে কি ফোর্ড ফাউন্ডেশন না এশিয়া ফাউন্ডেশন কিছু একটা বৃত্তি পেয়ে গেলাম, বেস্ট ছাত্রদের জন্য দেয়। তারপরের বছর এই একটা ছোঁক ব্যাপার আসলো, একটু ইনকাম যে একটু যদি ইনকাম কিছু করা যায় মন্দ কি, তো ইলাস্ট্রেশন এই বাংলা বাজার বই পাড়ায় সেইগুলা করতে করতে ওর মধ্যে একটা ইনভলভমেন্ট এসে গেল। তখন সেকেন্ড ইয়ারে থেকে থার্ড ইয়ারে ওঠার সময় এক ধাপ নেমে গেলাম, সেকেন্ড হয়ে গেলাম। একই ঘটনা ঘটলো, তাও আমি ছাড়ি নাই। আমি ওই এরপরে আবার যুক্ত হলো থার্ড ইয়ারে ওঠার পরে কার্টুন আঁকা ধরলাম। সংবাদপত্র তো ছাপে না, মানে অত টেকনোলজি ছিল না হয়তো, কিন্তু এই যে ইসের মিছিল, আন্দোলনের মিছিলে ধরা খেলাম। মানে ওইগুলোতে আমি জীবনে কখনো কিন্তু কোনো মিছিলে যাইনি, ওই যে স্লোগান দিয়ে মিছিলে যাওয়া ইত্যাদি যাইনি, কিন্তু ওই মিছিলগুলোকে সাজাবার প্রায় 150 কার্টুন এঁকে দিতাম। ওই যে ফুল ইসেতে চাটাইতে লাগিয়ে তারপরে এটা সবার হাতে হাতে থাকতো, এইটা করা হতো। তো এইগুলা তো দেশাত্মবোধ সাংঘাতিক গ্রো করছে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়তে পড়তে। আপনি তখন জানি ছাত্র ইউনিয়নে যোগ দেন নাই? যোগ কোনো পার্টিতে আমি কখনোই যোগ দিইনি। যখন যার এই প্রয়োজন হয়েছে দিয়েছি, কাজ করে দিয়েছি যে ঠিক আছে একটা প্রচ্ছদ করে দেন, আমাদের এরকম একটা বেরোচ্ছে কিংবা ওই মিছিল বেরোচ্ছে। ছাত্র ইউনিয়ন বেশি লাভবান হয়েছে। ওরা তো ছেলেরা সব রুচিবান ছিল। কারা ছিল? আমাদের এই মতিউর রহমানরা ছিল, মাহফুজ আনাম, হাসনাত ভাই, আবুল হাসনাত, এরা হলো জুনিয়র গ্রুপ। এদের সিনিয়র গ্রুপ ছিল একটা। তো সব মিলিয়ে ওদের সাথে যুক্ততাটা ছিল, ভালো লাগতো। ওদের লেখাপড়ায় ভালো, সবাই লেখাপড়ায় সব কিছু মিলে বলতে পারে ভালো, ওই জন্য ছাত্র ইউনিয়নের কাজ বেশি করেছেন ওদের সাথে। তারপরে তারপরে অ্যাভয়েডিং একটা ব্যাপারের ঘটনাও থাকতো, যে ও তো ছাত্র ইউনিয়নের কাজগুলো করে দিল, তো ছাত্রলীগ ওরা সবসময় বাতিল লাইনে রেখে দিল যে ওদের কাছে যাওয়া যাবে না। এগুলো ছিল কিন্তু পাকিস্তানে। তো পরবর্তীতে তো অন্যরকম হলো, সবাই আপন, সবাই মানে পরস্পরের সাথে পরস্পরের যুক্ততা। কিন্তু আবার রেজাল্ট তো তখন ওই যে এইসব ইনভলভমেন্টে আবার খারাপ হলো। থার্ড ইয়ারে থার্ড হয়ে গেলাম। ফোর্থ ইয়ারে ফাইনাল ইয়ারে কি হলেন? ফোর্থ ইয়ারে গিয়ে আবার বাবা বললেন যে কী রে তোর হলোটা কি, তুই সবাই উপরে যায়, তুই তো নিচে নামছিস, নামটাম ঢুকাস না, বহু করে তোকে তো দিলাম সাথে, ভালো কিছু কর। এই তখন স্যারেরাও কিন্তু খুব কনসার্ন যে এটা কী হলো, ভালো তার মধ্যে ও এরকম তলায় কেন। তারাও একটা টাইট দেওয়ার চেষ্টা। ফোর্থ ইয়ারে সিরিয়াস হলাম, ফাইনাল ইয়ারে সিরিয়াস হলাম, এবং তারপরে আবার রেজাল্ট ভালো হলো। ফোর্থ ইয়ারে আবার সেকেন্ড পজিশনে চলে আসলাম, ফাইনাল ইয়ারে উঠলাম সেকেন্ড হয়ে। ফাইনাল ইয়ারে গিয়ে আবার ফার্স্ট ক্লাস। ফার্স্ট আমাদের ক্লাসে একজনই হয়েছে, ওটা ফার্স্ট লাস্ট সবই ফার্স্ট ক্লাস একজনই পেলেন। আর আপনার সাথে যারা ফার্স্ট সেকেন্ড হতো তারা কারা ছিলেন? তারা আমাদের যে টেলিভিশনে আনোয়ার হোসেন, আর চিফ ডিজাইনার ছিল, তারপরে ডিরেক্টর ও ছিল, তারপরে প্রফুল্ল ছিল, প্রফুল্ল রায় আমাদের ক্লাস, রণজিৎ নিয়োগী, সেই বিখ্যাত নেতা রবি নিয়োগীর ছেলে, ও খুব সুন্দর ভালো কাজ করতো। এরা ছিল আমাদের, আমরা সব ক্লাস তো পেয়েছেন? হ্যাঁ, উনি তো রেগুলার ওইভাবে ক্লাস নিতে পারতেন না, সবসময় ব্যস্ত থাকতেন। তো উনি যেটা করতেন, হঠাৎ করে ক্লাসে চলে আসতেন, যে অধ্যক্ষ তো চলে আসতেন। আর
মাঝে মধ্যে যখন কোনো না থাকতো, এই যে টিচার হয়তো ছুটিতে আছে, এক সপ্তাহ আসবে না, তখন ওই ক্লাসগুলো উনি নিতেন। এদের সম্পর্কে আপনার কোনো অসাধারণ স্মৃতি আছে স্পেশাল, ধরেন জয়নুল আবেদিন, কামরুল হাসান বা অন্য কিছু? হ্যাঁ, যেমন কামরুল হাসানেরটা তো খুব বড় একটা স্মৃতি আমার। সেটা আমি তখনও কোনো আর্টিস্টকে চিনতাম না, চিনতাম শুধু কামরুল হাসানকে। প্রথমে নামে চিনতাম, কারণ ক্লাস 8-এ একটা বই পাঠ্য হলো আমাদের হঠাৎ করে। ওটা র্যাপিড রিডারও না, না, সরকার থেকে একটা বই উপহার হিসেবে না অনুদান হিসেবে স্কুলগুলোকে দিল। সেটা ছাত্রদের মধ্যে ক্লাস 8-এ বিলি বন্টন করেছে। প্রথম অফসেটে ছাপানো একটা বই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইলাস্ট্রেশন দিয়ে। ওই ইলাস্ট্রেশনের নিচে কামরুল লেখা থাকতো। সেই হিসাবে স্যারেরা এই যে ক্লাসে ওইটা বিলি বন্টন, এই যে এই ছবিগুলো হলো কামরুল হাসানের, উনি কিন্তু খুব বড় আর্টিস্ট, এটা ওইভাবে তার নামটা আমার জানা ছিল। তো কচি কাচার মেলা আছেন আমাদের দাদা ভাইয়ের, তা উনি তো আমার পড়োশি, আমি কচি কাচাও করি নাই কোনো দিন, কিন্তু দাদা ভাই বললো যে এই তুমি ছবি দাও ইসেতে, ওই ক্লাস 8-এ ছবি দাও, ওই আমাদের কম্পিটিশান, এই আর্ট কম্পিটিশান হবে। তো বললো, পরে দিলাম, সেটা তো পুরস্কার পেল। পুরস্কার গ্রহণের একটা দিন ঠিক হলো, পুরস্কার দেওয়া হবে। সেইখানে শুনলাম কামরুল হাসান আসবেন শিল্পী। আমি তো উত্তেজিত, ধারণা তো আমার ওইটা রয়ে গেছে ভিতরে, যে ওইটা নিয়ে বসে আছি, যে একটা চশমা থাকবে, একটা পাঞ্জাবি পরে, তো হ্যাঁ হাড় ঝিরঝিরে লোক হবে এরকম। তো এই হলের মধ্যে বসে আছি, ইত্তেফাকের একটা ছোট ঘর, কচি কাচার ওদের ঘর, সেখানে বসে যে দাদাভাই খুব ছুটাছুটি করছে, এই তো প্রধান অতিথি আসবে এখনই। তারপরে ছুটে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পরে একজনকে নিয়ে আসলাম, একদম হাড় ঝিরঝিরে সেই লোক, শিল্পী প্রধান অতিথি। এসেই উনি ডায়াসে বসিয়ে দিলেন। ও কামরুল হাসান হাড় ঝিরঝিরে ছিলেন? আমি তো দেখে তো মানে অবাক হয়ে তাকিয়েছি। তারও 5 মিনিট পরে আসলেন, এই গাট্টা গোট্টা, নাক বুঁচো এরকম। এই সবাই দাঁড়িয়ে গেল, তখন আমিও দাঁড়ালাম, আগেও দাঁড়ালাম, এখনও দাঁড়ালাম। তখন দেখি ওই ডায়াসে গিয়ে বসালো ওই ওনার পাশে। তখন দাদাভাই উঠে বলল, এই যে শোনো, আমাদের আজকের প্রধান অতিথি কামরুল ভাই, কামরুল হাসান, আমাদের শিল্পী ইত্যাদি বলল। আমি অবাক হলাম যে এরকম একটা স্মার্ট লোক, হাফাতা একটা সর্দার জয়নুদ্দিন, উনি সর্দার জয়নুদ্দিন হারজিজির, কিন্তু ওইটা আমার ইসের সাথে মিলে গিয়েছিল, ওনার পায়জামা পাঞ্জাবি ছিল, আমার যে ধারণার সাথে মিলে গিয়েছিল। কামরুল হাসান সেই ধারণাটা একদম বদলে দিলেন। তারপরে তো আর্ট কলেজে যখন ভর্তি হলাম, তখন জয়নুল আবেদিনের দিকে মহা স্মার্ট মানুষ। তারপরে অন্য ইশারা, তখন আমিনুল ইসলাম বিদেশ থেকে ফেরত এসছেন, সেই আর্টিস্ট জ্যাকেট গায়ে আসেন, জিন্সের প্যান্ট, ওই সময় তখন এলভিস প্রিসলিদের আমল চলছে, একটু ওই রকম সব, মানে খুব স্মার্ট। তো কিবরিয়া স্যারের মধ্যে কিছুটা মিলটা ছিল। আর্টিস্ট বলতে আমরা যে ছবি ছোটবেলায় কথা কম বলে ছিল, যাই হোক এইসব এক একটা অভিজ্ঞতা আর কি। আপনি স্যার বইয়ের প্রচ্ছদ করতে শুরু করলেন মোটামুটি? ওই তো সেকেন্ড ইয়ারে উঠেই বই। ওই সময় তো ব্লক করে, ব্লক, তখন ব্লক কোম্পানি ছিল অনেকগুলা। ওদের 2-3টা ধরন ছিল। একটা ছিল যে ওই যে ইসের মধ্যে করা, পাতে, মানে মেটাল ইসেতে অ্যাসিড দিয়ে, যে চিং যেভাবে করে এইটা, ওইটা ট্রান্সফার করতো ক্যামেরা দিয়ে এইটি করে। আবার এইটা একটা প্রসেস ছিল। আবার ডাইরেক্ট ওই কি ড্রয়িং বসিয়ে ভাগ করে করে করতো। এটা ছিল কাঠের উপর, ওইটা আবার পিন করে বসাতো, আঠা দিয়েও বসাতো। এইটা একটা ছিল। আর একটা ছিল কাঠের, কাঠ কেটে করতো। এই আমরা যেভাবে উড কাট করি এইটাই,
এবং সেটাতে হেডিংগুলো বড় হেডিং, এত বড় বড় হেডিং যেগুলো ছিল 8 কলাম 2 ইঞ্চি হয়তো এক একটা হবে আর কি সেন্টেন্স। তো সেইগুলা ওইভাবে কাট দিয়ে কেটে অক্ষরগুলো বানিয়ে তারপরে বসে, তারপরে ছাপতো। এটা বেশিরভাগ হেড। 1959 সাল থেকে 1963 সালে পাশ করে বের হলেন না? 64। ওই সময়ের ছবি 67-68 ছবি তো আপনার এখানে কালেকশনে আছে এখন নাকি? তখন তো আমরা ওয়াটার কালার করতাম বেশি করতেন, আবেদিন স্যার থেকে শুরু করে সবাই। তখনকার আপনার জল রঙের মধ্যে কি জয়নুল আবেদিন স্যারের একটু প্রেরণা ছিল? এটা আমি বলে না, সবারই তখন তো মানে জল রং বললেই আবেদিন স্যারের কাজের কথা মনে হয়, এখনও হয়। এটা এখান থেকে বেরোবার কোনো উপায় নেই। তারপরে সেইখানে একটু অন্য টিচাররা যারা ছিলেন আবেদিন স্যারেরই ছাত্র আমাদের টিচার হয়েছে, তাদের মধ্যেও সেই একই এটা ছিল। আবার এইখানে মোস্তফা মনোয়ার স্যার যখন আসলেন কলকাতা থেকে পাশ করে এইখানে এসে তখন উনি ওয়াটার কালার যখন ক্লাস নেওয়া শুরু করলেন, সেইটা আবার আর এক আকর্ষণীয় ব্যাপার তৈরি হতো। একটু বৈপরীত্য ছিল আবেদিন স্যার এবং তার স্টাইলের মধ্যে, ইউজ অফ কালার্স, তারপরে সব মিলে। তো তারপর আপনি টোকাই আঁকা শুরু করলেন কি বাংলাদেশ হয়ে যাওয়ার পরে? টোকাই তো এই যে বিচিত্রা। হ্যাঁ, বিচিত্রা। তার আগে কি আপনি সংবাদপত্রে কার্টুন এঁকেছেন? হ্যাঁ, তার আগে এঁকেছি এই হঠাৎ কোন পত্রিকায় আঁকতেন? ওই যে সে সংবাদে ছিল, তারপরে এগুলা সিঙ্গল ঠিক বলা যাবে না, কি বলে কার্টুন যে একটা আলাদা একটা জিনিস ওইভাবে না, ইলাস্ট্রেশন হিসেবে ব্যবহার হতো। সেইটা আবার শুরু হয়েছিল এই ইসেতে পূর্বদেশ তো তখন সাপ্তাহিক, এবং সেইটা সম্পাদক ছিলেন আমাদের কাজী ইদ্রিস সাহেব। টোকাই স্যার কত সালে প্রথম বের হলো? এইটা 77 সালে। তখন আমি তখন বিদেশ থেকে ফিরলাম, এই রোজগারপাতি নাই, এসে দেখি যে আবার চাকরিটাও নাই। তো ছাপচিত্রের উপর পড়াশোনা করতে আপনি কোথায় গেলেন? গ্রিসে। মানে কয় বছর ছিলেন স্যার? ওই 3 বছর। 3 বছর পর তারপরে তো দেশে সব নানা রকম ঘটনা, এই যে 75-এর ঘটনা, তারপরে আবেদিন স্যার মারা গেলেন 76-এ, সব এইগুলা করে একটা অনিশ্চিত ইসের মধ্যে যে কী হচ্ছে, সব এই বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবচেয়ে ওলট পালট হয়ে যাচ্ছে নাকি, দেশে কি হচ্ছে। চলে আসলাম যে পরে আবার যাব, ঠিক আছে। চলে এসে আর তো গেলাম না। ওখানকার পড়া শেষ করেন নাই? পড়া শেষ করে, ওগুলো সব শেষ করে, ওখানে পড়া মানে কি পোস্ট গ্রাজুয়েট কী বলে বৃত্তি, তো পোস্ট গ্রাজুয়েট স্কলারশিপ। তো সেইটা তো এমনি ছাত্র না, আর কোনো ডিগ্রি না, সেটা হলো আমাদের প্রফেসরের আন্ডারে গবেষণার মতো। কাঠখোদাই আপনার? আমি নিয়েছিলাম কাঠখোদাই, কারণ চয়েসটা আমার ছিল। বৃত্তি তো দিয়ে দিয়েছে, আমি এখান থেকে চলে গেছি ফাইন আর্টের, যে কোনো সাবজেক্ট নিতে পারি। ওখানে যাওয়ার পরে ওই ইনস্টিটিউটে গিয়ে দেখলাম যে পেন্টিং ডিপার্টমেন্ট খুব রিচ, ভালো, কিন্তু এই প্রিন্ট মেকিং ডিপার্টমেন্টে ছাপচিত্র বিভাগে গিয়ে আমি অবাক হয়ে গেলাম যে ওই প্রফেসর থেকে শুরু করে ইভেন ছাত্ররাও, একটু ওপরের ক্লাসের যে ছাত্ররা বড় বড় উডকাট করছে, যেটা আমি তো জীবনে দেখিনি আগে। মানে বিশাল একটা 4 ফিট বাই বোর্ড আছে না, 8 ফিট বাই 4 ফিট বোর্ডগুলা, এইরকম সব সাইজে উডকাট। আমি তো অবাক যে কাগজই বা পেলো কোথায়, আর এটা কাটলই বা কী করে, ছাপলই বা কেমন করে। তো আপনার প্রথম একক প্রদর্শনী কি এথেন্সে? ওইখানে এথেন্সে প্রথম একক প্রদর্শনী। তো বেশ বিক্রিপাটটা খুব ভালো লাগলো। ওখানে কি কাঠখোদাই ছিল? কাঠখোদাই ছিল,
পেন্টিং ছিল, জল রং ছিল। তাহলে তো আপনি এটা মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করলেন। অত না, কিন্তু ওইখানে বৈদেশিক মুদ্রা মোটামুটি গ্রিক ড্রাকমা বলতো, এটা তো ড্রাকমা। আমি তো ওই স্কলারশিপ পেতাম 11,000 ড্রাকমা। এইটা দিয়ে বাড়ি ভাড়া, আমি তো হোস্টেলে থাকিনি, কারণ হোস্টেলের যে ঘরটার মধ্যে কাজ করার সুযোগ খুব, মানে অনেক ছোট স্পেস, পরে বাড়ি ভাড়া নিয়েছিলাম। তো এই 11,000-এ মোটামুটি হতো, কী বলে, বাড়ি ভাড়া, ছুটছাট, একটু রং তুলি, এটা সেটা কেনার মতনই, আর খাওয়া দাওয়া করতে করতে 11,000 শেষ, কোনো হতো না, সঞ্চয় হতো না। কিন্তু যখন ওইখানে আমার প্রফেসর, উনি একদিন আমার বই দেখিয়েছিলাম ইলাস্ট্রেশন, উনি ইলাস্ট্রেশন করতেন, কিন্তু সাথে আমাদের এখানে ইলাস্ট্রেশন করলেই তো আর্টিস্টদের বকাবাজি করা হতো। ওইখানে গিয়ে দেখি যে উনি ইলাস্ট্রেশন করতে ইন্টারন্যাশনালি ফেম আছে তার সাথে ইলাস্ট্রেশনে। তো ওনারটা দেখে তা আমি বললাম যে আমি তো আঁকতাম দেশে, কিন্তু বই দেখালেন? হ্যাঁ, ওরা খুব এমনি লাইনিয়ার কাজ, কয়েকটা বই দেখালাম। উনি কেনই যেন হঠাৎ করে খুব, আরে এই তো সাংঘাতিক, তোমার তো একটা রনেস ইত্যাদি কী সব বলে টলে, বলে যে তোমার বাসায় আমি একজনকে নিয়ে যাব। উনি পরের দিনই তার যে পাবলিশার, এবং সেই পাবলিশারের একটা গ্যালারি আছে, সেখানে উনি কালেক্টর, বিগ কালেক্টর পেন্টিংয়ের। তো তার ওখানে এই মোটা ভদ্রলোক আমার বাড়িতে গেল। আমি তো ওই যে স্টুডেন্টস কট একটা, আর একটা ওই কাপড়ের করা চেয়ার, এই আমার সম্বল এখানে, ছাত্র। সেইখানে যাই হোক, এই ভদ্রলোক তো চেয়ারে বসতে পারলেন না, এটা তো খাটে খাটে বসলেন। তারপর বইগুলো দেখাও। বই দেখে সে বলল যে তুমি আমার একটা বইয়ের সিরিজ করো। সেই সিরিজটা আমি 4টা পর্যন্ত করতে পেরেছিলাম। একটা বইতে প্রায়, আমি তুলনামূলক এটা দিচ্ছি যে এটা হলো 11,000 ড্রাকমা, আর একটা বইতে 16 পৃষ্ঠার বই। এই 16 পৃষ্ঠার বইতে এইটা প্রায় 90,000 ড্রাকমা। প্রতিটা বইয়ে 90,000 ড্রাকমা? 16 পৃষ্ঠা, হ্যাঁ। তখন তো শিল্পকর্ম মূল্যবান। এখন তো সে ওইটাই যখন আমি আমার ছাত্রদের যে সাথে অন্যান্য বন্ধুদের যখন দেখালাম, ওরা যে কত পেলা, ওরাও তো করে একটু ছুটছাট। তো বললাম যে ওরা 90 দিয়েছে। বলো কি, আরে ঠকাই দিচ্ছে তোমাকে, এইটা তো তোমার মানে 1.5 লাখ 2 লাখ হওয়ার কথা, আমরা করলে তো এটা তো করতাম না। আমরা যে ভাই আমি জানি না, আমি তো এতেই করছি। তো যাই হোক, এইটা ছিল। আর একটা ছিল যে ওটা আমি 4টা বই করেছিলাম। ওই পয়সাগুলো যখনই পেতাম তখনই আমি টিকিট কাটতাম, কখনো ইজিপ্ট, কখনো রোম, কখনো ফ্লোরেন্স, এইভাবে মানে পুরা ইউরোপের যেখানে যেখানে যাওয়ার, প্যারিস। এবং বাসে আমি প্যারিস, মানে এথেন্স থেকে প্যারিস পর্যন্ত বাসে গিয়েছি। এই রোমে গেলাম, রোমে নেমে গেলাম, ওইখানে 4 দিন থাকলাম। তারপরে আবার পরবর্তী বাসটা এসে আমাকে উঠিয়ে নিল, এটা প্যাকেজ। এইভাবে ওইখান থেকে ফ্লোরেন্স থেকে ভেনিস থেকে মিলান, এইরকম করতে করতে টিউরিন দিয়ে জেনিভা হয়ে প্যারিস চলে। এটা একটা বিগ এক্সপেরিয়েন্স আমার জীবনে। গ্যালারিতে ছবি দেখে দেখে, ছবি দেখে দেখে স্যার এইগুলা বিশ্বের শিল্পীদের মধ্যে আপনার প্রিয় শিল্পী কি? এইটা বলা বড় কঠিন। প্রিয় শিল্পী বের করা, এক একজনের এক এক রকম কাজ, এক এক ধরনের কাজ, এক এক ধরনের এক এক বোধ, এক একজনের এক এক কৌশল, এক একজনের এক এক রীতি, মানে ভাবা যায় না। একটা বিশাল জগৎ, এর মধ্যে কেউ না ঢুকলে ঠিক, মানে ঢোকা মানে কি স্টাডির চোখ নিয়ে ঢুকতে হবে, তাহলে এই অবাক হওয়ার কাণ্ডটা ঘটবে। না হলে কিন্তু এমনি। আমার কাছে লাগে স্যার, কামরুল হাসানের উপরে পিকাসোর খুব প্রভাব। আমি প্রভাব বলবো না, আমি বলি যে কামরুল হাসান যদি
ইউরোপে জন্মাতেন তাহলে পিকাসোর খবর ছিল। যদিও আবার বাংলাদেশের লোকশিল্পের একদম, কিন্তু এইটাকে ভেঙে মানে এই লোকশিল্পের ধরনগুলোকে ভেঙে যে এত আধুনিকে মিক্স করানো মিশ্রণ, এটা একটা অসাধারণ। আবার ওইখানে কামরুল হাসানের মধ্যে থাকলেই হবে না, জয়নুল আবেদিন, আবেদিন স্যারের যে এই যে 50 দশকের যে তার কাজগুলো, এই যে পাইনার মা, মানে তার যে ফোক নিয়ে যে কাজ, জি, প্রথম দিকে একটু যামিনী রায়, তারপরে সেখান থেকে সরে একেবারে নিজের একটা ধরন তৈরি হলো। দুইজন পাশাপাশি কাজ করছেন, কিন্তু একদিকে আবেদিন স্যার, একদিকে কামরুল হাসান, দুইজনই ফোকের থেকে নিয়ে কাজ করছে, দুইজনের দুরকম পথ। সেদিকে স্যার আপনার ছবিটা খুব আপনার মতো লাগে আমার কাছে, যে মানুষ, আমি তো স্টেশনারি প্ল্যাটফর্মের মানুষ, যদিও মানে ছাপচিত্রের মধ্যে আমার মনে হয় যে শৈশবে যেসব গল্প করছিলেন, বড় মাছ, চলন বিল কিংবা লৌহজঙ্গল তো অনেক পানি, যে মাছ ধরা বন্যার সময় একদম পুরো ভরে যায়, এরকম ভরে যায়, সেগুলির ছাপ হয়তো আছে, পদ্মার কাছেই ছিল। কিন্তু এখনো যে ছবিগুলি আপনি আঁকেন তার মধ্যে অনেক মানুষ থাকে, মানুষের মুখ থাকে, এবং আমি অবাক হই যে নীল রঙের একটা বড় ছবি আছে, প্ল্যাটফর্মে অনেক মানুষ বসে আছে, সবগুলির মুখের দিকে তাকিয়ে থাকি, সবার মুখের মধ্যে একটা এক্সপ্রেশনও আছে। আর কতগুলি সে টোকাই বা টোকাই না, কিশোর শিশু, একটা শিশুর যে চোখের দৃশ্যে যে দৃষ্টি, ও যে পৃথিবীর দিকে এমন একটা না বিষাদ না রাগ কি নিয়ে যে তাকিয়ে আছে, মনে হয় যে ওই শিশুর চোখের মধ্য দিয়েই সব কথা বলা হয়ে গেল, যে এই পৃথিবীটা ন্যায্যতা ভিত্তিক নয়। এটা আমার মনে হয়েছে, ও আমি লিখেছি যে আপনাকে আমরা হয়তো চিনলাম না, এটা আরও 10, 20, 25 বছর পরে আপনার একটা আন্তর্জাতিক মূল্য হবে, এটা আমার মনে হয়। আমি যেটা করি পেন্টিংয়ে সবার ভালো লাগে, এটা তো আমি তো চাই যে সবাই ভালো লাগবে। এমনি একটা তো ট্রেন্ড আছে, যে অনেক শিল্পীদের মধ্যে ট্রেন্ড আছে, যেমন খুব ভালো যে অনেক ছবি আঁকছে, তার ছবি আঁকছে, কিন্তু সেইটা বাইরে দেখাচ্ছেন না, কোনো এক্সিবিশন করে না, কাউকে দেখতেও দেয়, নিজে করে, এক্সপেরিমেন্ট করে, অনেক কিছু হচ্ছে, এবং সেইটা লুকানোই থাকলো, তাহলে আর হলো না। আমি নিজের জন্যই শুধু নিজের আনন্দে আনলাম, আনন্দে রেখে দিলাম, এইটাতে ঘটনাটা পূর্ণতা হলো না। আসলে যখন যে ছবিটা আঁকলাম, এটা কখন কাউকে দেখাবো এবং সে কী বলে, ভুল ত্রুটি কোথায় ধরে, কিংবা ভালো বললো না মন্দ বলল, এইটার জন্য কিন্তু একটা আঁকু অবস্থা থাকে। ছবি কি স্যার ভুল ত্রুটি আছে? হ্যাঁ, দেখুক, ভুল ত্রুটি না হলে তো হবেই না। ওই ভুল ত্রুটিটা শুধরাতে সারা জীবন কাজ হয়, যে নেক্সট টাইমে এইটা শুধরে নেবো, নেক্সট টাইমে নিশ্চয়ই মাস্টারপিস হবে। তো ওইভাবে মানুষের কাছে ছবিগুলো আনি। আমি সবসময় বলি, রিয়ালিটি নিয়ে কাজ করি, তো সবাই বলে রিয়ালিটি, আমি অত রিয়ালিটি বলি না, কারণ রিয়ালিটি করা খুব, এটা চারটিখানি কথা নয়, করেই লাভই বাকি, একদম হুবহু করে ফেললাম আঙুর, রিয়েলিটি তা না। হ্যাঁ, এটা একদম রিয়ালিটির দরকার নেই করা, কিন্তু রিয়ালিটিকে নিয়ে এইটাকে ঘুরিয়ে ফিরে নানানভাবে উপস্থাপন করার মধ্যে একটা ব্যাপার আছে। সেইটাতেই আমি অরিজিনাল মোষ ক্যানভাসে বসিয়ে দিলে সেটা কোনো মজা হলো না, কিন্তু মোষের আমি এমন একটা স্টাইলে, এমন একটা ড্রয়িংয়ের ভিতর দিয়ে রং দিয়ে এমনভাবে আঁকলাম, সেটা কি হলো স্যার, আমরা ছাগল অন্য মোষের সামনে রাখলে এটাকে কেউ মোষ বলবে না, কিন্তু আমি বলি যে এটা আমার মোষ। লোকে কিন্তু যখন আলাদাভাবে দেখে, মোষের দিকে তো আর কেউ এমনি মাঠে ঘাটে তো অবাক হয়ে চেয়ে থাকে না। এই মোষটা কমতে তখন বলে যে হ্যাঁ, এটা মোষ রবিকুণ্ড নবীর মোষ, আমি বলি যে এটা রবিকুণ্ড নবীর মোষ। ছাগলটাও খুব সুন্দর স্যার। ছাগলের একটা মজা হলো যে এটা ফর্ম
এবং পিকাসোরও ছাগল আছে, মাঠ ছাগলের অনেক ছাগল আছে। আমরা তো ইসেতে যে ছাগল সিগনেচার দেখে আমরা ছাগলই উচ্চারণ করতাম, কারণ আমরা তার আমাদের রশিদ চৌধুরী প্রথম দিকে শুরু করেছিলেন কিন্তু ছাগলকে ফলো করে যখন স্পেনে ছিলেন তখন। স্যার এমনি ধরেন ভ্যান গগ, সালভাদর দালি, ওই যে বললাম যে এক একজন এক এক রকম অবাক করা কাণ্ড। ভ্যান গগ এই যে থিকনেস রঙের, সেইখান থেকে যে মানে ওই যে টেক্সচার বের করে কাজ করা, এইটা মানে যারা আঁকে না তাদের কাছে একরকম মনে হবে, কিন্তু যারা আঁকে তাদের কাছে অত্যন্ত মানে আমি ফিল করি যে কী করে সম্ভব এই ইসের মধ্যে টোনস রাখা, টোনাল ভ্যারিয়েশনস রাখা, বাতাস বইছে সেই ফিলিংটা নিয়ে আসা, মানে এটা একটা তার বিষয় বাছাই, সেটাকে কম্পোজিং, তার কম্পোজিশনটা ইসের একদম প্রচলিত না। আপনি স্যার যখন ক্যানভাসের সামনে একটা শূন্য ক্যানভাসের সামনে দাঁড়ান, তার আগেই কি আপনি পরিকল্পনা করেন যে এবার আমি এটা আঁকবো, নাকি দাঁড়ানোর পরে এটা আস্তে আস্তে দাঁড়িয়ে যায়? না, ছবি তো বদলায়, আমি ভাবলাম একরকম, কিন্তু আমি তো কখনো ক্যানভাসটা যখন শূন্য থাকে, যখন দাঁড়ান, তখন কি আপনি ভেবে আসেন যে আমি আজকে এই জাতীয় কিছু একটা আঁকবো, নাকি দাঁড়ানোর পরে হাতটা চলে গিয়ে? একটা ধারণা থাকে, থাকে শুরু করার সময় একটা ধারণা থাকে যে আমি এইভাবে আঁকবো, শুরু করবো, তারপরে ওটা বদলাতে থাকে। যেটা ভেবেছিলাম হয়তো এটা থাকলোই। স্যার অয়েল পেইন্টিং একটা সর্বোচ্চ কতদিন ধরে এঁকেছেন? এই যে এমনি অ্যাক্রিলিক দিয়ে যদি বিচার করি সেটাও 1.5 মাস 2 মাস একটা ছবিতে কাজ করা, এটাও কষ্টকর, তো শারীরিক পরিশ্রম। শারীরিক পরিশ্রম তো বটেই, মগজের পরিশ্রম, শারীরিক চোখের পরিশ্রম, পিঠে ব্যথা। যাই হোক, যে কথাটা উঠলো যে শূন্য ক্যানভাস, এইটা পিকাসোর খুব ভালো একটা কথা আছে। পাবলো পিকাসো তাকে ঠিক এই প্রশ্নটাই করেছিল যে শূন্য ক্যানভাসটার সামনে যখন বসেন তখন আপনি কী ভাবেন, কীভাবে ছবিটা শুরু করেন, কোথায় গিয়ে শেষ হয়। বলে আরে এ তো এতটুক হোক আর বিশাল হোক, ঘটনাটা একই। যখন তার সামনে বসে আঁকতে মনে হয় মহাসমুদ্রের সামনে বসে আছি, এখন নৌকা ভাসাবো, যখন তুলি ঠেকায় নৌকা ভাসলো, কখন কখন নিজেই দেখি যে একটা ডাঙায় পৌঁছে গেছি। একটু পিকাসোর একটা উক্তি আছে, আমি অবশ্যই এটা বইপত্র থেকে পাওয়া, কোথায় যেন পড়েছিলাম। এটাই কিন্তু সব আর্টিস্টদেরই কিন্তু এই কথাটাই ঠিক। কেউ ক্যানভাসের উপর থেকে কাজ করে নিচে নামে, কেউ নিচ থেকে উপরে নামে, কেউ ডান থেকে বাঁ দিকে নামে, আর কেউ সরাসরি করে সবটা লাটাপাটা করে নামে। এটা একটা মজা আছে। মজা। এখন স্যার টোকাই নিয়ে বলেন। টোকাই তো আপনাকে বেশি বিখ্যাত করলো। হ্যাঁ, টোকাই আমি নিজেকে তো 3-4টা ভাগ করে ফেলেছি, অজান্তে হয়ে গেছে। এটা অবস্থা দৃষ্টে ঘটনাগুলো ঘটে গেছে। তাই এরকম পেন্টিং করারই কথা, যখন পেইন্টার, যখন আর্টিস্ট, এই ছবি আঁকা আঁকিয়ে তখন মানে একরকম। ওইটা যখন করি তখন কিন্তু ওইর মধ্যেই থাকি, ওই পেন্টিংয়ের যাবতীয় যা কিছু জ্ঞান গরিমা সেইখানে ওই ক্যানভাসের সামনে বসলে ওইখানেই হয়, বা কাগজে যখন ড্রয়িং করবো তখন সেইখানে থাকি। কিন্তু যখন এই কার্টুনের কাছে যাই তখন তো পাঠকের কথা ভাবতে হয়, মানুষের কথা ভাবতে হয়, অন্যদের, কাকে নিয়ে করছি, কি করছি, কেন করছি, কার জন্যে করছি, অনেক কিছু ভাবতে হয়। এরপরে সাবজেক্ট বাছাই, তো এর একটা মজা করতে করতে, মজা মানে পাওয়াটা হলো আসল। মজা পেতে পেতে এক সময় দেখি যে এটা একেবারে মজ্জায় ঢুকে গেছে,
মজাটা ডাবল জয়ে চলে গেল, মজাটা মজা হয়ে গেল। হ্যাঁ, এইটার থেকে আর বেরোতে পারি না। তো এদিকে পেইন্টিংয়ের একটা জগৎ, ওইদিকে আরেকটা এই কার্টুনের জগৎ। আর একদম প্রথম দিক থেকে যে জগৎটা সাথে সাথে চলে আসছে ভাঁচার ব্যাপারে সহায়ক, সেটা চললো এই বইপত্রের ইলাস্ট্রেশন, প্রচ্ছদ, শিক্ষকতাও তো থাকলো। আর শিক্ষকতা হলো আবার এটা আলাদা। যখন আবার লেখক হিসেবেও তো স্যার আপনার ছড়া তো আমি খুবই পছন্দ করি। লেখক তো আর লেখক হওয়ার জন্য বা আপনার রম্য রচনা ভালো আমরা নেই, এইগুলো ওই যে ভ্রমণ কাহিনী ভালো, দেয়াল পত্রিকার প্র্যাকটিস থেকে আস্তে আস্তে করলো। আর মজা হলো যে ইলাস্ট্রেশন, প্রচ্ছদ, এগুলার বড় বড় আমাদের যত লেখক আছে তাদের হাতে লেখা, তখন তার কম্পিউটারে এই করার ছিল, হাতে লেখা পাণ্ডুলিপিটা ইলাস্ট্রেশনের জন্য আমার কাছে প্রথম আসতো। হ্যাঁ, তো সম্পাদকরাও পড়তো না আমার কাছে, আর যে ইলাস্ট্রেশনের জন্য এসেছে আদ্যপান্ত আমি প্রথম পাঠক। তারপরে সেটা ওই আমি অনেক সময় বলে দিতাম, বিশেষ করে বিচিত্রা, হ্যাঁ আমি এটা ভালো। স্যার আর 3টা প্রশ্ন আছে আমার। একটা হচ্ছে যে আর্টিস্টদের তো অনুপ্রেরণা লাগে, বড় আর্টিস্টদের জীবনী, বিদেশি পাবলো পিকাসোদের জীবনীতে নারীর প্রসঙ্গ বারবার ফিরে আসে, এই বিষয়ে আপনার? নারী একটা বিষয় বটে, এটাই যে দুই প্রজাতির মানুষের মধ্যে ঘটনাটা নিয়ে বেশি। একটা হলো কবিরা, আর এক হলো শিল্পীরা, সেই ছবি আঁকিয়েরা। ছবি আঁকিয়েরা আবার একই বাড়া, মানে এক ধাপ বাড়া, তারা নৌ ডাকবে, তারা এই ধরনের সব ঘটনা আছে। তো এটা আসলে যদি একদম প্রথম থেকে শুরু করি, সেই গুহাচিত্রের মানুষগুলো যে ছবি আঁকতো, কি অসাধারণ ড্রয়িং। আমরা যাই করি না কেন, যে মানুষের অবয়ব, জীবজন্তুর অবয়ব, তাদের যে সব কী বলে, এই যে প্রপোর্শন, এই রেখা কত রকম হতে পারে, এগুলোতেই করে, এইগুলোর থেকে তো আসলে জ্ঞান গরিমার বাড়লো। আর এটা হলো প্রথম তো আর অত মেয়ে চরিত্র আঁকতো না, শিকারি আঁকতো, ওগুলো একরকম, কিন্তু বাইসনটা রিয়ালিটি, অনেকটাই রিয়ালিটি। আর মানুষগুলো হলো মানে চিহ্নিত করো যে এরা মানুষ, একটা ধরনের স্টাইল, সিম্বলিক। তো এইটা ধীরে ধীরে মানুষ কি করে যেন পেয়ে গেল, আরে এই কাছাকাছি থাকা এই নারীদের নিয়ে তো এটা তো একটা বিষয় হতে পারে, ভাবলো। সবচেয়ে এইটা গ্রিকদের ঘটনাগুলো হলো, তারাই নারীকে ওই যে দেবী, সেই দেবীদের মানে একটা ক্লাসিক ফর্ম করলো সৌন্দর্য, যে এইটা হলে মানে মানে টেমা খাওয়া মানুষ নয়, নয়, এইটা একটা এইরকম করলে ভালো হবে। রিয়ালিটির চূড়ান্ত পর্যায়ে গিয়ে কী করা যায়, সুন্দরী করতে হবে, ওভার সুন্দরী, মানে এইরকম রোজ যে মানুষগুলোকে দেখি সেইটা না। সেইভাবে ওইখান থেকে কিন্তু ওরা তো স্কাল্পচার, ছবিতে আবার এটা হতো না। না, কিন্তু আপনার জীবনে নারী এটা তো প্রেরণা আছে কিনা? এই তো আমরা তো ওয়ান টাইমার আর ওয়ান ট্র্যাক না, সেইখানে ওখানে নারী বলা যাবে না, গিন্নি বলা যাবে। গিন্নি সর্বস্ব, একটা স্ট্রেট লাইনের জীবন, সেইখানে তো ইন্সপিরেশন ওই দিক থেকে পাওয়াটা একটা বড় কথা। কিন্তু সময় দেয়া ছবি আঁকার জন্যে, এইগুলা নিয়ে ভাবতে সময় দেয়া, এইগুলো একটা ব্যাপার আছে। কিন্তু ওই যেই অর্থে প্রশ্নটা ছিল সেইটা হলো না। হ্যাঁ, আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে 82 বছরের জীবন, ছবি আঁকেন, খ্যাতিমান,
আমরা দেশের সবাই আপনাকে চেনে। হয়তো যখন কার্টুন বা বিচিত্রা বেশি জনপ্রিয় ছিল তখন আপনার সেলিব্রিটি ইমেজ আরও বেশি পপুলার ছিল। এখন হয়তো আর্টিস্ট ইমেজটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু যেমন ছাত্রছাত্রীরা, সাধারণ মানুষরা সবাই সংবাদপত্রের কারণে হোক সবাই আপনাকে এক নামে চেনে। কাজে আপনি কি নিজেকে সফল একজন শিল্পী ভাবেন, নাকি কখনো কখনো মনে হয় যে কি হলো? শেষেরটাই ঠিক। কোনো আর্টিস্টই আসলে কখনো আমার ধারণা যে এইটা ভাবে না যে মানে একটা তৃপ্তি হয়ে গেল, শেষ। এইটা শেষ নাই, আর দারুণ হয়ে গেল এই যে এই ছবি দিয়েই শেষ আমার, মানে এটা দারুণ একটা ছবি এঁকে ফেললাম, আর এইটা কখনোই ভাবার মতন অবস্থা হয় না। তা না হলে পরবর্তী ছবিতে যাওয়ার কোনো ইচ্ছাই হতো না, একটার পর একটা ছবিতে যাওয়া। যখন একটা ছবি, মানে আমার ক্ষেত্রে যে হয় যে আমি যখন একটা উপন্যাস, বড় উপন্যাস লিখতে শুরু করি, আমি ভাবি কি এই উপন্যাসটা হচ্ছে, এটা দিয়েই আমি কিন্তু হয়ে যাবে, এবার আমার হবে। কিন্তু তারপর যখন শেষ হয়ে বের হয়ে যায় কিছুদিনের মধ্যে আমি বুঝি যে এত একটা ফাঁকিবাজি কাজ, এত একটা ব্যর্থ কাজ হয়ে গেল। এক্স্যাক্টলি। তাহলে কি করবো, তাহলে আরেকটা লিখি। এইটা হবেই, এইটা যার না হবে ডেফিনেটলি ওই তার কিন্তু এটা একখানে স্টপড হয়ে যাবে। কিন্তু স্যার আপনার এটা কি থাকতে হবে, মনে নাহলে হয় না যে রবীন্দ্রনাথ এত লিখলো কেমনে? এটা মানে সত্যি কি করে, এটা মানে বিরাট গোলাঘর রবীন্দ্রনাথের ভেতরটা। তার অনেক জানালা, এদিক দিয়ে পাখি উঠছে, ওদিক থেকে, মানে সে একটা হুলস্থুল কেন, আমি অবাক হয়ে যাই রবীন্দ্রনাথের দেখলে, ভাবা যায় না। তো তিনিও শেষ বলে হলো না, কিছুই তো হলো না, অনেক কিছু রয়ে গেল, কিছুই তো হলো না। যে বিখ্যাত গান, যাহা পাই তাহা ভুল করে পাই, যাহা চাই তাহা পাই না, এরকমই কথাটা না? সেইরকম অনেক কিছু চেয়েছিল, সেটা সবার ক্ষেত্রে। এখন হচ্ছে আমার শেষ প্রশ্ন, যে আপনি 43-এ জন্মগ্রহণ করলেন, মানে ব্রিটিশ আমলে, তারপর দেশভাগ দেখেছেন, এটা একটু মনে আছে, 52টা মনে আছে, 60-এর দশকের আন্দোলনগুলোতে যুক্ত হলেন, 71 সালের আগের আন্দোলনগুলোতে যুক্ত থাকলেন, পরে বিদেশ থেকে এলেন, বাংলাদেশের অনেক পরিবর্তন দেখছেন। দেশটা নিয়ে আপনার কি মনে হয়, বাংলাদেশ? আসলে হলো কি যে আমি তো শিল্পী হিসেবে যখন দেখব, তখন আমাদের দেশটার মতো এত সুন্দর দেশ, কিন্তু আমি তো সারা পৃথিবীর অনেক দেশ তো ঘুরেছি, সুযোগ পেলেই গেছি, আরও প্রত্যন্ত এইগুলো তো ঘুরেছি। আমাদের সব কিছু আছে, সাগর আছে, এতগুলো নদী আছে, পাহাড় পর্বত রয়েছে, মালভূমি রয়েছে, এত গ্রিন, আবার কোথাও ড্রাই, কোথাও যে যা পছন্দ করবে সেইটাই আছে, সব কিছু আছে। এইটার মানে ফল ফসলেও কিন্তু খুবই সমৃদ্ধ থাকার কথা। তো সেই দেশে এইটুকুই দেশ, সেইটা পরিচালন যদি ভালো হয় সবসময়, ডেফিনেটলি আমি মনে করি যে আমাদের মতন এই সুন্দর দেশ আর দুটি পাওয়া যাবে না। এখন এটা হচ্ছে ওই যে বলে র্যাপিড ফায়ার, একটাই প্রশ্ন, হ্যাঁ না দিয়ে উত্তর দেবেন। সেটা হচ্ছে, আপনাকে যদি বেছে নিতে বলা হয় পুরনো ঢাকা আর চাঁপাইনবাবগঞ্জের, কোনটা বেছে নেবেন? মানে আমি তো চাঁপাইনবাবগঞ্জে যেতে রাজি, ওই দিকটাই যাব। এই কারণে যে পুরান ঢাকা ঠিক আছে, মানে পুরান ঢাকাতে তো দুইটা জায়গা থেকেই কিন্তু নির্যাস নেওয়া আমার যাবতীয় সাথে, রং বলি, লাইন বলি, কম্পোজিশন বলি, সাবজেক্ট বলি, বিষয় বলি, যাবতীয় হয় একবার এখান থেকে নিয়ে, না হয় একবার এখান থেকে নিই। টোকায় দাঁড়িয়ে গেছে পুরান ঢাকার উপর দিয়ে, আবার ছবি দাঁড়িয়ে গেছে এই চাঁপাইনবাবগঞ্জের উপর, দুইটা মিলে প্লাস মাইনাসে যা হওয়ার হয়ে গেছে। এটা আমি তো টোকাইয়ের ভালো লাগে হচ্ছে সেন্স অফ হিউমার, যেটা আপনার খুবই, এটা মনে হয় আপনার পুরনো ঢাকাও হয়তো একটা কারণ, যে এত রসবোধ।
হ্যাঁ, এটা আমার মনে আছে স্যার কতগুলি চাঁপাইনবাবগঞ্জে কিন্তু ওরা কিন্তু খুব রসিক। ওরাও রসিক। হ্যাঁ, আপনি স্যার দুটা ভাষাই পারেন, চাঁপাইনবাবগঞ্জের ভাষাও পারেন, পুরনো ঢাকার ভাষাও পারেন? হ্যাঁ, ওটা তো আমার মা তো এখন নাই, মা তো একদম পুরা চাঁপাই ছিলেন, মানে ওইখান থেকে তো সরেননি। বাবাও তাই ছিলেন, কিন্তু বাবা মোটামুটি যে চাকরি বিভিন্ন ইসের কারণে নানান রকম মিশ্রণ হয়ে যায়। আর আমার আত্মীয় স্বজন যারাই আছে তাদের মধ্যে যারা চাঁপাইনবাবগঞ্জে থাকে তারা তো একবার খাঁটি ওই ভাষা। আর মোটামুটি এই ঢাকার ভাষা যেটা, সেইটা থেকে কিন্তু টোকাই ওইখান থেকে। টোকাইয়ের কতগুলি সংলাপ তো আমি ভুলি না, আমি তো ছোট ছিলাম যখন, ধরেন 78 সালে আমি ক্লাস 8-এ পড়ি। একটা বলছে যে আম, আগে তো আম আমরা শ হিসেবে কিনতাম, এখন তো আম গুনে গুনে কিনতে হচ্ছে, বলছে আর কয়েকদিন পরে ইঞ্চি মাইপা কিনতে হইব। তারপরে একটা আছে যে সীমান্তের উপরে টাওয়ার বানিয়েছে, ওয়াচ টাওয়ার। হ্যাঁ, ইলিশ খাচ্ছে রে। হ্যাঁ, এইটা কলকাতাতেও খুব আলোচিত, ওই সময়ের আলোচিত, ওদের খুব বলে আপনি আমাদেরকে ডুবিয়েছেন, এরকম একটা কার্টুন এঁকেছেন। তো আরেকটা স্যার ছিল যে শুনেছিস গরিব শিশুরা ক্রমশ ছোট হয়ে যাচ্ছে, তো টোকাই উত্তর দিল বড় আছিল কবে। হ্যাঁ, না তো টোকাই যেটা সবসময় বলেই এসছি, যেহেতু এতটুক ছেলে, তো এইটুক ছোট মুখে বড় কথা বলা, ওইটাতে এই যে ফিলসফি, এই মহাশূন্য কী হচ্ছে না হচ্ছে, এই আমাদের দেশে কি হচ্ছে না হচ্ছে, সব কিছু নিয়ে বলে, সোশিও পলিটিক্যাল ঘটনাবলী নিয়ে বলে, কিন্তু ও তো রাজনীতি করে না, রাজনীতিবিদও নয়, কিন্তু ভাবলে রাজনীতিবিদরা ওইখান থেকে রসদ নিতে পারে। নিশ্চয়ই পারে। এটা টোকাইয়ের একটা ভাব ছিল। আমরা এতক্ষণ আমাদের শিল্পগুরু রফিকুন নবীর সঙ্গে অনেক কথা বললাম এবং তার মূল্যবান সময় কিছুটা অপচয় হলো, কিন্তু আমাদের জন্য পরম লাভ হলো। আমরা মোটামুটি তার জীবনের অনেক গল্প শুনতে পারলাম। শুধুই অভিজ্ঞতার আলো এই অনুষ্ঠান থেকে আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।